রাধে রাধে। আমি শ্রী দিব্যসুন্দর হাজরা চলে এলাম ইউটিউবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পঞ্চাঙ্গর বিষয় নিয়ে। যেহেতু আগের একটি ভিডিও আপলোড করেছিলাম বিবাহ নিয়ে, তখন আমরা বলেছিলাম যে পঞ্চাঙ্গ কোর্স 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে অনেকেই মেসেজে জানিয়েছেন যে পঞ্চাঙ্গর বিষয় নিয়ে যদি কোনো ভিডিও আপলোড করা হয় তাহলে তাদের বুঝতে সুবিধা হবে যে আমরা সেই কোর্সের মাধ্যমে কীরকম শিখতে পারি বা প্রেডিকশন করতে পারি, তার একটা ধারণা বা কনসেপ্ট নিয়ে। প্রথমে বলে রাখি, পঞ্চাঙ্গ কোর্স করতে গেলে অতি অবশ্যই আমার লেখা যে জ্যোতিষ বিষয়ে পঞ্চাঙ্গ গ্রন্থটি আছে সেটির কিন্তু প্রয়োজন যথেষ্ট পরিমাণে পড়বে, তাই এই বিষয়েও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে আমি আমারই লেখা জ্যোতিষ বিষয়ে পঞ্চাঙ্গ গ্রন্থটির মাধ্যমে একটি জন্মছক অঙ্কন করেছি এবং সেখানে পঞ্চাঙ্গ লিখে নিয়েছি। সেটারই কিন্তু ব্যবহার কিভাবে করব সেটা আমি আপনাদের সামনে আজ উপস্থাপন করব। দেখুন, এখানে যদি বিষয়টা নোটিশ করেন বা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ডিওবি আছে 29/2/2005 সকাল 7:30 বোলপুরে জন্মস্থান। পঞ্চাঙ্গের মধ্যে বার হচ্ছে বুধবারে এই জাতকের জন্ম, তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র। এখানে নক্ষত্রের চরণ মানে নক্ষত্র চন্দ্রমা যে নক্ষত্রে অবস্থান করা আছে সেই নক্ষত্রের কথা বলা হয়েছে। করণ হচ্ছে কৌলবকরণ, যোগ হচ্ছে শোভন যোগ এবং লেখা আছে পঞ্চাঙ্গ দোষ। মানে এই বাচ্চাটে মানে এই পঞ্চাঙ্গের মধ্যে কোন রকম ভাবে পঞ্চাঙ্গ দোষ সৃষ্টি হয়েছে কিনা সেটিও কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি বিষয়ে, দেখুন প্রত্যেকটা পাশে যেমন বুধবারে অধিপনের পাশে যে লেখা আছে সেগুলো কিন্তু অধিপতি। বুধবারের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মানে অষ্টমী তিথির অধিপতি হচ্ছে রাহু, রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ, কৌলবকরণের অধিপতি হচ্ছে মঙ্গল, আর যোগ হচ্ছে শোভন। যোগের মধ্যে আমরা দুটো পাই, একটা যোগী একটা অভিযোগী। ঠিক আছে, মানে একজন অনেকে ভোগ করতে পছন্দ করে আর একটা হচ্ছে ভোগ করতে পছন্দ করে না, এরকম। যোগী গ্রহ আনার জন্য রবি মানে শোভন নক্ষত্রে শোভন যোগের ক্ষেত্রে, আর অভিযোগী হচ্ছে শনি, যেটা আপনারা পঞ্চাঙ্গ যদি বই থাকে সেখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন। জন্মছকটা অঙ্কন করে নিয়েছি, এখানে ডিভিশনাল চার্ট বা ইত্যাদি কিন্তু প্রয়োজন পড়ে না। আমরা কিন্তু যখন পঞ্চাঙ্গ কোর্স করব সেখানে কিন্তু সফটওয়্যার ইউজ না করে আমরা কিন্তু পঞ্জিকা বা এফএমএনএস এর মাধ্যমে জন্মছকটাকে অঙ্কন করে এবং পার্টিকুলার সেই এতে এখানে কিছু কিছু জিনিস নোটিস করতে হবে। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে বার, এখানে কিন্তু ইংরেজি মতে বার হয় না, পঞ্চাঙ্গতে আপনাকে বাংলা হিসেবে বলতে সূর্য উদয়ের আগে পর্যন্ত আগের বারটাই কাউন্ট করা। যেমন ইংরেজি হিসাবে আমরা রাতের বেলাটায় ধরি, ধরুন আমি বর্তমানে আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, তখন হচ্ছে আজকে শুক্রবার, এবার রাত 12টার পরই ফ্রাইডে হয়ে গেছে, কিন্তু না, আমাদের বাংলা হিসাবে সূর্য উদয়ের পরই কিন্তু এটা শুক্র। সূর্য উদয়ের আগে যদি কোনো ব্যক্তি বা জাতক জন্মগ্রহণ করে সে কিন্তু বৃহস্পতিবারেই জন্মগ্রহণ করবে। ধরুন কেউ ভোর 5টায় হয়েছে কিন্তু সূর্য উদয় 5:30, তাহলে কিন্তু সে কিন্তু বৃহস্পতিবারেই জন্মগ্রহণ করেছে, শুক্রবারে না। তা বারটা এখানে খেয়াল রাখতে হবে, যেটা যেহেতু আমরা পঞ্চাঙ্গ করছি বারটা কিন্তু মাঝে মধ্যে যদি সফটওয়্যার ইউজ করি অনেক সময় ভুল করতে পারি। আর এই জন্ম পঞ্চাঙ্গে কোন রকম ভাবে পঞ্চাঙ্গ দোষের সৃষ্টি হয়নি, সেটাকে আমি মার্ক করে দিলাম। ধরুন বার বুধবার, প্রথমত হচ্ছে আমাদের বারকে নির্দেশ করে। বারকে বলা হয় যার মধ্যে অগ্নির বসবাস আছে। বার আমাদের এটা রিপ্রেজেন্ট করে যে আমরা কি করার ক্ষমতা রাখি, আমাদের যে ক্ষমতা বা আমাদের যে ইচ্ছা শক্তি, এটা বার খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে। যেহেতু বারের অধিপতি বুধ বসে আছে লগ্ন ভাবে, ঠিক আছে, ফার্স্ট হাউসে, তাহলে আমরা এটা বলতে পারি এই ব্যক্তি জাতক নিজেকে বার রিপ্রেজেন্ট করে, তাহলে এই ব্যক্তির মধ্যে হার মানবে না এবং হার না মানসিকতার প্রবল পরিমাণে কাজ করবে। এবং তিনি যদি মানে জিদ ধরে নেয় এবং তিনি যদি বলেন যে আমি এগাবো এবং বড় বিজনেসম্যান রূপে, কারণ বুধ কিন্তু এখানে বিজনেসকে কিন্তু ইন্ডিকেট করতে পারে। হ্যাঁ, যেহেতু আমি বিজনেসম্যান বা বড় ব্যবসায়ী হিসাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো, বা বড় শিক্ষক হিসাবে বা নিজের বড় রাইটার হিসাবে, মানে মার্কারের যা তত্ত্ব আছে সেই তত্ত্ব অনুসারে যদি প্রতিষ্ঠিত হতে চায় সে ব্যক্তি যদি অবশ্যই পারবে। বার যে কোনো পার্সনেরই বার, আপনি যে ব্যক্তি যে বারে জন্মগ্রহণ করুন না কেন, আপনি এটা মনে রাখবেন বারের মধ্যে অগ্নি মানে আমাদের মধ্যে তেজ, শক্তি, ইচ্ছা এগুলো বারের মধ্যে আছে। বার অধিপতি গ্রহ কোনোভাবে জন্মছকে যদি বেটার থাকে, ভালো পজিশনে থাকে, তাহলে আমরা এটা বুঝতে পারি সেই পার্সন বা সেই জাতক কিন্তু মনের মধ্যে অতীব দৃঢ় সংকল্প করে সেটাকে কিন্তু অর্জন করতে পারে। তাহলে এখানে আমরা নিশ্চিন্তে প্রেডিক্ট করতে পারি যে বারের দেখে যে এই ব্যক্তি জাতক বা কিন্তু কোনো না কোনো ভাবে লাইফে যদি বলে যে হ্যাঁ আমি একজন বড় বিজনেসম্যান বা ভালোভাবে প্রতিষ্ঠিত লাভ করবো, তাহলে নিশ্চয় এখানে পারবে করতে। 2 নম্বর হচ্ছে তিথি, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, ঠিক আছে, যার লর্ড হচ্ছে এখানে রাহু অষ্টমী তিথি। এখানে গ্রন্থ যদি আপনারা দেখেন 21 নম্বর পৃষ্ঠায় হয়তো তিথির গুণাবলী পেয়ে যাবেন।
এখানে বলে রাখি পঞ্চাঙ্গের মাধ্যমে শুধু জন্মছক না, আমাদের যে রাশিফল যেমন বলা হয় ঠিক সেরকমভাবে পঞ্চাঙ্গেরও প্রত্যেকদিনের পিন পয়েন্টের প্রেডিকশন। আমি যদি ফ্রি সময় পাই অতি অবশ্যই পঞ্চাঙ্গ নিয়ে ভিডিও বানিয়ে দেবো, দেখবেন যে প্রায় সিমিলার ঘটনা আমাদের জীবনে ঘটতে থাকে। পঞ্চাঙ্গের মাধ্যমেও কিন্তু দৈনন্দিন জীবনকেও প্রেডিক্ট করা পসিবল। এখানে তিথি খেয়াল করি, তিথি হচ্ছে অষ্টমী তিথি। অষ্টমীকে বলা হয় ভুল বোঝাবুঝি তিথি, ঠিক আছে। অষ্টমী হচ্ছে পরিবর্তনের তিথি, ভুল বোঝাবুঝির তিথি। যেহেতু কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি জাতকের জন্ম আছে এবং রাহুর অষ্টমী তিথি হচ্ছে রাহু মালিক যেহেতু, ঠিক আছে, তাহলে অষ্টমী হচ্ছে ভুল বোঝাবুঝি বা পরিবর্তনের তিথি। কিন্তু অষ্টমী তিথি নিজ সত্তাকে তুলে ধরে, হ্যাঁ, নিজের সত্তাকে তুলে ধরে। তাহলে অষ্টমী তিথিতে যেহেতু জন্ম হয়েছে, তাহলে ব্যক্তির জীবনে কিছুটা আপ ডাউন বা চেঞ্জ বা পরিবর্তন, যে পরিবর্তনের কনসেপ্টটা যেটা রাহুর মধ্যে বিশাল পরিমাণে দেখা হয়, তাহলে এনার কিন্তু পরিবর্তন হয়। যেমন ধরুন ওনার 9th হাউসে বসে আছে, তাহলে এনার কি হতে পারে স্থান পরিবর্তন হচ্ছে। 9th হাউসকে আমরা দূরবর্তী জায়গা বলে থাকি, ঠিক আছে। স্থান পরিবর্তন হয়, হয়তো ফরেনে চলে গেল বা বিদেশে, বা উনি যে জায়গায় জন্মগ্রহণ করেছে সেখান থেকে আরো দূরে চলে গেল, বা কর্মসূত্রে অনেকটা দূরে, বা বড় বিজনেসম্যান রূপে বড় জায়গায় চলে গেল। তো বিভিন্ন রকম পরিবর্তন হিসাবে দেখা যাবে। যেহেতু 9th হাউসে আছে, 9th হাউসে কিন্তু পরিবর্তনগুলি মোটামুটি ভাবে এখানে শুভত্ব বহন করে, যেহেতু ভাবটা অধিক পরিমাণ শুভ নির্দেশ করছে। তবে অষ্টমী তিথিতে যেহেতু বুধবার, মানে যেহেতু ওনার বুধবারে জন্ম এবং অষ্টমী তিথি পড়েছে, বুধবার অষ্টমী তিথিতে কিন্তু খুব একটা শুভ ধরা হয় না। বুধবার অষ্টমী তিথিকে অশুভ বলে গণ্য করা হয়েছে। তাহলে শাস্ত্রে যেহেতু বুধবার অষ্টমী তিথি পড়েছে, সেটাকে অশুভ বলে গণ্য করা হয়েছে, তাহলে এনার জীবনে যে পরিবর্তন তো হবে, কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, মানে এনাদের বলতে পারেন যে যেহেতু 9th হাউস আছে, পিতা বা পিতৃতুল্য বা গুরুজন, এনাদের সাথে মতবিরোধ বা মতানৈক্যের জায়গা কিন্তু ভালো মতো দেখা যাবে। যেহেতু ইনি নিজে একজন বড় হয়ে বিবাহ করবেন, তারপর ইনি নিজেও পিতা হবেন, তখন কিন্তু নিজে পিতা হিসাবে তার সন্তানের সাথে কিন্তু সম্পর্ক সমস্যা কিন্তু বা প্রবলেম এটাও কিন্তু দেখা যাবে, এটাও কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি। তাহলে এখানে নির্দেশ করছে যে অষ্টমী তিথি যেহেতু আছে, তাহলে এই ব্যক্তি পরিবর্তনটা এনার লাইফে অনেক পরিমাণে দেখা যাবে। নানা বারবার চেঞ্জ বা পরিবর্তন, এক জায়গায় জন্মগ্রহণ করেছে আরেক জায়গায় বড় হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন স্থান ভ্রমণ করছে ইত্যাদি। কিন্তু যেহেতু 9th হাউসে আছে, তাহলে সেই ভাবটাকে যদি আমরা কেন্দ্র মানে নিই, তাহলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিতে এবং নিজে যখন পিতার স্বরূপ আসবে, তখনও কিন্তু তার সন্তানের সাথে সমস্যা বা প্রবলেম কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যেহেতু অষ্টমী তিথি বুধবার পড়েছে, সেই জন্য সমস্যার কথাটা আরো বাড়বে। এমনি অষ্টমী তিথি রাহু যেহেতু তার সমস্যা থাকে, তবে যেহেতু অষ্টমী তিথি বুধবারে পড়েছে, সেটা কিন্তু একেবারে পজিটিভ বলে বলা হয় না, নেগেটিভ ফল দেয় বেশি। এরপরে আসি নক্ষত্র হিসাবে রেবতী। আচ্ছা, তিথিতে আরেকটা বিষয় কিন্তু আমাদের খুব ভালো মনে রাখতে হবে। হ্যাঁ, তিথির বিষয়টা হচ্ছে যে তিথি থেকে আমাদের সম্পর্কের বিষয়টা কিন্তু খুব ভালোভাবে আনন্দ, খুশি, হ্যাপিনেস ইত্যাদি। তাহলে এনার যেহেতু তিথিতে একটু গন্ডগোল আছে, তা ইনি বড় জায়গায় পৌঁছাবে, কিন্তু সম্পর্কের জায়গাগুলি একটু হলো সমস্যাদায়ক বা গন্ডগোল বা প্রবলেমেটিক থাকাবে, এটা আর কি আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে যে তিথির পর, সেটা হচ্ছে যে নক্ষত্র, রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র দেখুন, আমরা যখন পঞ্চাঙ্গ কোর্স করবো, তখন কিন্তু প্রত্যেকটা গ্রহের নক্ষত্র এবং প্রত্যেকটা নক্ষত্র গ্রহ কোন চরণে অবস্থান করে, 4টে চরণ আছে, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, চতুর্থ চরণ। প্রত্যেকটা চরণকে কিন্তু আমরা ওখানে ব্যাখ্যা করবো এবং শিখবো যে ধরুন সাপোজ আমি বলছি যে ধরুন এখানে চন্দ্রমা রেবতী নক্ষত্রের প্রথম চরণে যদি থাকে, তাহলে একটা আলাদা ফল, দ্বিতীয় চরণে থাকে তাহলে আলাদা ফল। এগুলো প্রত্যেকটা প্ল্যানেটের কিন্তু প্রেডিক্ট করা পসিবল আছে পঞ্চাঙ্গের মাধ্যমে। যেহেতু রেবতী বুধের নক্ষত্রে পড়েছে নক্ষত্র, এটা ভালো। যখনই রেবতী নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করে, সেই ব্যক্তির মধ্যে রেবতীকে এগিয়ে যাওয়ার সাথে তুলনা করা হয়, ঠিক আছে। আপনারা পঞ্চাঙ্গ যদি বই পড়েন, দেখবেন ওখানে রেবতীকে মেনশন করা হয়েছে। আমি বইয়ে যেটা লেখা আছে সেটাই বলি। দেখুন লেখা আছে যে এইটা হচ্ছে এগিয়ে যাওয়া, বৃদ্ধি, সময়ের অভাব, ঠিক আছে, এটা নির্দেশ করা হয়েছে রেবতী নক্ষত্রের পঞ্চাঙ্গ লেখা বইয়ে আছে। তাহলে এগিয়ে যাওয়া তার মানে কোথাও না কোথাও চন্দ্রমা, যেহেতু চন্দ্রমা আমাদের মনের কারক বা সেলফের কারক আছে, তাহলে এনার মধ্যে কিন্তু থেমে থাকার প্রবণতা দেখা যাবে না। ইনি কিন্তু কিছু না কিছু করতে চাইবে, তাহলে সমস্যা আসবে, প্রবলেম আসবে, পরিবর্তন হচ্ছে, সবকিছুতে যাই হোক না কেন উনি কিন্তু এগিয়ে যাবে। যেহেতু চন্দ্রমা এখানে রেবতী নক্ষত্রে আছে, তাহলে অনেকের মধ্যে এই কোয়ালিটিটাও কিন্তু ভালো মতো এগিয়ে যাওয়া। তো জীবনে যাই করুক না কেন, সমস্যা এলো উনি থেমে দাঁড়াবেন না, সেই সমস্যাকে অতিক্রম করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে পারবে, কারণ ভালো নক্ষত্র পেয়েছে চন্দ্রমা। ওকে, নেক্সট হচ্ছে কৌলকরণ। কৌলকরণের লর্ড হচ্ছে এখানে মার্স।
দেখুন করণ হচ্ছে আমাদের গুণাবলী এবং সম্পদকে নির্দেশ করে। করণ যদি শুভ হয় দেখবেন সে ব্যক্তি ওয়েলথ বা ভালো সম্পদের অধিকারী হয়। করণ যদি ভালো হয় তার কেরিয়ার ভালো হয়, তাহলে কেরিয়ার কতটা ভালো হবে বা তার ওয়েলথ কতটা বেটার হবে সেক্ষেত্রে আমরা করণকে কাজে লাগাতে পারি। এখানে দেখুন মঙ্গল হচ্ছে করণের লর্ড বেরিয়েছে, যে 9তে বসে আছে। হ্যাঁ, যে 9তে বসে আছে, তাহলে আমরা যদি নোটিস করি যে কৌলবকরণের ক্ষেত্রে কৌলবকরণ কিন্তু যেহেতু মঙ্গলের করণ, তাহলে কিন্তু এর ব্যক্তিরা নেতৃত্ব দেওয়ার অধিকারী। ঠিক আছে, তাহলে কথা না কথা যখন কৌলবকরণ আসছে এবং 9তে আসছে, তাহলে আগের হিসাবে তাহলে কথা না কথা এখানে কোনো বড় উচ্চ পদ, ঠিক আছে, বা ধনী হিসাবে প্রতিষ্ঠিত, ঠিক আছে, বা ধনী হিসাবে প্রতিষ্ঠিত পার্সন বা ব্যক্তিকে নির্দেশ করে। কারণ কৌলবকরণে যে সমস্ত জাতক বা জাতকের জন্মগ্রহণ থাকবে তারা হার মানে না, তাদের মধ্যে প্রবল পরিমাণে ইচ্ছা, উদ্যোগ থাকে, তারা চেষ্টা করে যে না আমাদের কিছু করতে হবে। যেহেতু আগের পয়েন্টগুলো অনেকটাই শুভ ছিল, সম্পর্কটা মানে তিথিটা বাদ দিয়ে, সম্পর্ক জায়গাটা বাদ দিয়ে, তা সেই পরিপ্রেক্ষিতে যেহেতু 9 আছে, তাহলে এটা আমরা বলতে পারি এই ব্যক্তি উচ্চ পদে অধিষ্ঠান করবে অথবা ধনী হবে। যেহেতু আমরা বিজনেসের কথা প্রাইমারিতে পেয়েছিলাম, তাহলে উচ্চ পদ বড় বিজনেসম্যান হতে পারে বা ভালো অর্থবান বা ধনবান বা বিত্তবানের কথা আমরা এখানে বলতে পারি। ঠিক অনুরূপ ভাবে লাস্ট আছে যোগের কথা। যোগ হচ্ছে এখানে শোভন যোগে জন্ম। এখানে আমরা দু প্রকার পাবো, ঠিক আছে, একটা হচ্ছে যোগী, একটা হচ্ছে অভিযোগী। প্রথমে আছে শোভন যোগ। শোভন যোগকে কিন্তু জীবনে অসন্তুষ্ট শোনা হয়। মোটামুটি দেখবেন যারা শোভন যোগে জন্ম হয় তারা কিন্তু জীবনে বহু অর্থ ইনকাম করে নেন, ফ্যামিলি ওরিয়েন্টেড হন, পারিবারিক সহযোগিতা, তাদের মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব দেখা যায়। শোভন যোগে যারা জন্মগ্রহণ করেন স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। যেহেতু শোভন যোগে জন্ম আছে এবং শোভন যোগের একটা যোগী গ্রহ রবি এবং অভিযোগ গ্রহ হচ্ছে শনি, তাহলে সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা এখানে খেয়াল করি যে যোগী গ্রহ হিসাবে রবি বসে আছে দ্বাদশ ভাবে এবং অভিযোগ আছে শনি, তাহলে কথা না কথাও এখানে এটাও ইন্ডিকেট করছে যে ইনি কিন্তু বিবাহ না করতে পারে। হ্যাঁ, যেহেতু উপরে সম্পর্কের জায়গায় সমস্যা পেয়েছি, এখানে কিন্তু ইন্ডিকেট করছে যোগ যে এনার বিবাহ না হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল মাত্রায় নির্দেশ করছে। ঠিক আছে, এই গেল প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে। এবার যদি ধরুন আমরা তো এটা জানলাম, প্রেডিক্ট করলাম, কিন্তু আমাদের কবে কি হবে না হবে সেটা কিভাবে প্রেডিক্ট করবো বা বলবো, সেই পরিপ্রেক্ষিতে কিছু বলি। দেখুন সেখানে পুরো পঞ্চাঙ্গটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তবে পঞ্চাঙ্গ দোষ হলে অনেক রকম সমস্যা বা ট্রাভেল দেয় পঞ্চাঙ্গতে, সেটা কিন্তু এই চার্টে হয়নি। তবে এখানে শুধুমাত্র তিথিটা গন্ডগোল হয়ে গেছে, কারণ তিথিটা যে বারে জন্মগ্রহণ করেছে সেটা তিথিটা সেদিনকে শুভ বলে আমরা বলি না। এবার দেখুন কবে কি হবে। প্রথমত হচ্ছে যে বুধবারে জন্মগ্রহণ করে থাকে তাদেরকে আমরা বলি যে 28, ঠিক আছে, 28, 29 বছর। এইখানটা কিন্তু তাদের জীবনে যে অ্যাগ্রেসিভটা, যে আমি আরো বড় জায়গায়, এই বয়সে কিন্তু সেটা ইন্ডিকেট করে থাকে। 28 দেখবেন যে যারা 28 মানে বুধবারে জন্মগ্রহণ করেছে তাদের এই বয়সে কোনো মানে কেরিয়ার স্টার্ট বা কিছু করার স্টার্ট বা জীবনে যে ইচ্ছা যে আমাকে আরো বড় জায়গায় পৌঁছাবে, এই জায়গাটা কিন্তু বড় ইম্পর্টেন্ট হয় তারা যারা বুধবারে জন্মগ্রহণ করে থাকে। এবং কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি যেহেতু সমস্যার সাথে তুলনা করা, তাই এটা কিন্তু প্রাইমারি স্টেজে, মানে আপনি যদি দেখেন যে প্রথম এনাদের জীবনে 0 থেকে 15 বছর বয়সে নানা রকম ট্রাভেল সমস্যা, প্রবলেম, আপ ডাউন ইত্যাদি ফেস করবে। আফটার 15 এর পর এটাকে পজিটিভ আকারে, ঠিক আছে, পজিটিভ আকারে কিন্তু ফোটাতে চাইবে। তাহলে যেহেতু এটা কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রাহুর ইয়েতে পড়েছে এবং সেটা বুধবারে জন্মবার হওয়ার কারণে এটাকে শুভ বলছি না, তাহলে 0 থেকে 15 বছরের মধ্যে নানা রকম ভাবে ট্রাভেল বা সমস্যা কিন্তু ফেস করতে হবে। বিশেষ করে এই 15কে যদি আপনারা 2 দিয়ে ডিভাইড করেন, তাহলে প্রথমে বলতে পারেন যে ফার্স্ট হাফ মানে মোটামুটি 0 থেকে 8 বছর, ঠিক আছে, সেকেন্ড হাফ ওই 8 থেকে 15 বছর আর কি। এইটা হচ্ছে ফার্স্ট হাফের পিরিয়ড যাবে, এটা সেকেন্ড হাফের পিরিয়ড যাবে। এবার এই ফার্স্ট পিরিয়ডটা কতটা ভালো যাবে আর সেকেন্ড পিরিয়ডটা কতটা ভালো যাবে সেটা ডিপেন্ড করবে চন্দ্রমার উপর। চন্দ্রমা যেহেতু ভালো আছে, আমরা যে নক্ষত্রতে পেয়েছি, তাহলে মোটামুটি বলতে পারে ফার্স্ট পিরিয়ডটা এভারেজ একেবারেই খারাপ যাবে এমনটা নয়, গুড যাবে। সেকেন্ড পিরিয়ডটা তুলনামূলক তার থেকে একটু বেটার যাবে, এটা আমরা বলতে পারি। তবে সমস্যা বা ট্রাভেল, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, প্রবলেম এগুলো বিভিন্ন রকম ভাবে ফেস করতে হবে। ওকে, তারপরে হচ্ছে ধরুন রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্ম হয়ে থাকে তারা কিন্তু আপনি
21 থেকে 23 বছর বয়সের মধ্যে তারা লাইফে কিন্তু একটা বিগ অপরচুনিটি ক্রিয়েট করে। 21 থেকে 23 বছর বয়সের মধ্যে যে সমস্ত জাতক বা জাতিকা রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকে। হ্যাঁ, আর এখানে একটা কথা বলি, যখন একটা খুব ভালো পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের যেটা নক্ষত্রের নাম্বার সেটার সাথে লগ্নের নাম্বার যোগ করলে সেই বয়সে কিন্তু আমাদের ভালো কিছু, যদি নক্ষত্রটা পজিটিভ থাকে, যেমন নক্ষত্র রেবতী হচ্ছে যে 27 নাম্বার, হ্যাঁ, আর লগ্নের নাম্বার হচ্ছে 4, তাহলে 27 আর 4 31 বছর বয়স। তাহলে এই জাতকের 31 বছর বয়সে কিন্তু ধনী, মানে রেবতী, যেগুলো রেবতী কি হচ্ছে ধনী, প্রতিষ্ঠিত হওয়া, এগিয়ে যাওয়া, এইগুলো কিন্তু এই 31 বয়সে হবে। তা 31 বয়সে মানে মোটামুটি ভাবে এটুকু বলতে পারেন যে 30 বছর বয়সে, যদি 28-29 বছর বয়সে আমরা ওখানে ওনার অ্যাগ্রেসিভটা ফুটে উঠতে দেখতে পাবো, 31 বছর বয়সে পজিটিভ দেখতে পাচ্ছি, তাহলে ওনার 30 বছর বয়সে কিন্তু একটা ভাইটাল পিরিয়ড বা টাইম যাবে বা সমস্যা যাবে, এটাকেও আমরা প্রেডিক্ট করতে পারি। তারপরে হচ্ছে ধরুন কৌলবকরণ। কৌলবকরণে যে বা যারা ব্যক্তি জন্মগ্রহণ করেছে, কৌলবকরণে কিন্তু কেরিয়ার খুব তাড়াতাড়ি স্টার্ট করতে চায়। তাড়াতাড়ি বলতে গেলে আমরা ইনজেনারেলি জানি যে 18 বছর বয়স না হলে তো কেরিয়ার স্টার্ট হওয়ার গল্প নয়। তাহলে 18 থেকে 20 বছরের মধ্যে কেরিয়ার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে ইন্ডিকেট করে থাকে। যদি সেই ব্যক্তি চেষ্টা করে, তাহলে অতীব শুভ নির্দেশ করছে 18 থেকে 20 বছর বয়সের মধ্যে একটা কেরিয়ারে অপরচুনিটি ক্রিয়েট করা। যেহেতু আমরা 21 থেকে 23 বছর শুভ পেয়েছি, তাহলে মোটামুটি ভাবে 18-20 যেহেতু কৌলব দেখাচ্ছে, তাহলে আমরা বলতেই পারি যে ইনি আর্লি এজে কিন্তু চাকরি হোক বা কর্ম হোক, এটা কিন্তু প্রতিষ্ঠিত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অনেকেই দেখবেন যে স্টাডি করে, এই বয়সে চাকরি করার জন্য চিন্তা ভাবনা করে না, 21 বছর পর্যন্ত আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই লেগে যায়। সেই ক্ষেত্রে যদি উনি পড়াশোনা করছেন বা করে, তাহলে এই সময় পড়াশোনাটা অত্যাধিক শুভ হবে, মানে রাইট হবে। যেহেতু টাইমটা গুড তার জন্য কেরিয়ারে, তাহলে এই সময় যদি উনি প্রফেশনাল এডুকেশন করে, প্রফেশনাল শিক্ষা গ্রহণ করে থাকে, তাহলে কিন্তু উনি অতীব জীবনে শুভ পাবে এবং এগিয়ে যেতে পারবে। এটা হচ্ছে কৌলবকরণের নেচার। আর যোগী অভিযোগী প্রথমে আমরা বলে দিচ্ছি, এখানে বয়সটা আর উল্লেখ করলাম না। তাহলে মোটামুটি ভাবে আমরা কিন্তু বিভিন্ন বয়সকে, আরো পদ্ধতি আছে পঞ্চাঙ্গের মাধ্যমে ক্যালকুলেশন করা, তবে আমি একটা ধারণা বা কনসেপ্ট আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। তবে অতীব মানে একটা বিষয় মনে রাখতে হবে, এই বইটা কিন্তু খুবই প্রযোজ্য পড়বে জ্যোতিষ বিচারে পঞ্চাঙ্গ কোর্স করতে গেলে, এবং তার সাথে আপনাদের কাছে এফিমেডিস এবং তার সাথে যদি পঞ্জিকা থাকে প্রতি বছরের, আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাকে অ্যাকসেপ্ট করি, সেই জন্য বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটা যদি থাকে, সেখানে দেখবেন প্রতিদিনের প্ল্যানেটের ট্রানজিট উল্লেখ বা মেনশন করা থাকে। সেটার মাধ্যমে আমরা কিন্তু জন্মছক তৈরি করা এবং পঞ্চাঙ্গ বার করা, এবং সেটা দোষ আছে কি সেটা পুরোটাই ম্যানুয়ালি ভাবে করার প্রসেসটা কিন্তু আমরা শিখবো। যদি কোনো কোশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।